আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকে সেই আলোচনায় থাকবো এবং এর জন্য আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক G9, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অনিক রায়, সংগঠক, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি, যেহেতু দিনের আসলে অনেক দিন ধরেই আলোচিত একটি বিষয় নতুন করে এসছে। আজকে নির্বাচন কমিশনের একটি বৈঠক ছিল, সেখানে কমিশন সভা ছিল। আসলে কমিশন সভায় বেশ কিছু স্থানীয় সরকার নিয়ে প্রস্তাবনা এসছে, যেটি স্থানীয় সরকার বিষয়ে কমিশন কিছু বিধান করতে চাইছেন, সেটি নিয়ে একটু শুরুতে আলোচনা করি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, স্থানীয় সরকারের নির্বাচনে আইন শৃঙ্খলার যে সংজ্ঞা, সেখানে সশস্ত্র বাহিনীকে রাখতে চাইছে ইসি, মানে সশস্ত্র বাহিনীকেও চাইলে মোতায়েন করা যায়। এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলেও এই ধরনের দাবি ছিল, কিন্তু এখন বিএনপি সরকার আসার পরে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে চায়। যদি সেটিই চায়, তাহলে এই আইন শৃঙ্খলাকারী সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আসলে কেন একদম শেষ অস্ত্রটিকেও ব্যবহার করতে হচ্ছে? আরেকটি বিষয়, যে যদি এই সাথে এটিও জানতে চাই যে আমরা আসলে সেনাবাহিনীকে আর কত কত জায়গায় ব্যবহার করব, একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আর আমার দুই সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সেনাবাহিনী তো দেশের জন্যই, অবশ্যই তাদেরকে সবসময় বসিয়ে রাখতে হবে। আমার সীমান্ত রক্ষার জন্য তো আলাদা বাহিনী আছে, সার্বভৌমত্ব এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য ট্রেনিং দিয়ে সবসময় যে বসিয়ে রাখতে হবে, কবে একটা কোথায় যুদ্ধ লাগবে কি লাগবে না তখন কাজে লাগাবো, সেটাও তো না। তারা তো দেশ গঠনে বিভিন্ন সময় উপকারে এসেছে এবং তারা খুব ভালো ম্যানেজমেন্ট পারে। কারণ হলো বাংলাদেশের পুলিশের মধ্যে করাপশন এবং নিপীড়নমূলক আচরণ, তাদের নিপীড়নমূলক আচরণ সব মিলিয়ে টিলিয়ে পুলিশের প্রতি এক ধরনের মানুষের এক ধরনের মানে নেগেটিভ মেন্টালিটিও তৈরি হয়েছে। আবার পুলিশ কারো কারো কাছে ডাল ভাত হয়ে গেছে, যে কিছু টাকা পয়সা দিলে ম্যানেজ করা যায়। সেই ক্ষেত্রে সেনাবাহিনী যেহেতু পাবলিক কমিউনিকেশনে খুব বেশি সম্পৃক্ত হয় নাই বলে কোথাও সেনাবাহিনী গেলে একটু ভয়ে ভয়ে থাকে, একটু মনে করে যে এখানে যায় একটু পার পাওয়া যাবে না হয়তো, সেই জন্য কখনো কখনো প্রয়োজন হয়। এখন ধরেন প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি, যে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো সবসময় জাতীয় নির্বাচনের থেকেও বেশি সহিংসতাপূর্ণ হওয়ার নজির আছে। আওয়ামী লীগের আমলে তারা একতরফা নির্বাচন করেছে, এরকম একটা নির্বাচনে 116 জন কিল্ড হয়েছিল অ্যামং দেমসেলভস, তারা ইন্টারপার্সোনাল, তাদের নিজ দলের ক্লাসে। এইবার ধরেন যে স্থানীয় সরকার নির্বাচনটা হতে যাচ্ছে, এইটা একটু চ্যালেঞ্জিং নির্বাচন হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্যার পরে পালিয়ে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং তারা একরকম কোথাও কোথাও ঘাপটি মেরে আছে, আর কোথাও কোথাও একটু মিছিল টিছিল করার একটা চেষ্টা করছে, ঝটিকা মিছিলের। এই অবস্থায় তাদের নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, করলে কোন পদ্ধতিতে করবে, নিজেরা নেতা দাঁড় করাবে না অন্য কোনো কারো পক্ষ নিয়ে এখানে গোলযোগ তৈরি করবে, সেরকম উদ্দেশ্য তো থাকতে পারে। পাশাপাশি বিএনপি 2/3 মেজরিটি পাওয়া একটা প্রধান দল, বাংলাদেশে যারা একটু অতিমাত্রায় এরকম পাওয়ারফুল হয়ে ওঠে, সেই সব দলগুলোর মধ্যে নেতাদের মধ্যে এরকম আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি কোনোভাবে এইখানে দলের আনুকূল্য পেলেই আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি এটা হয়ে যাব। সেই হিসেবে দলের মধ্যেও একটা এই প্রবণতা কাজ করতে পারে। ফলে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের যে আশঙ্কা, সেটাও উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি আওয়ামী লীগের অবস্থান কি হয়, তারা কোনো বিএনপি, জামায়াত বা অন্য কোনো পক্ষের মধ্যে ঢুকে গোলযোগ তৈরি করে কিনা, অথবা যদি শেষ পর্যন্ত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় কোনো ফরম্যাটে, ধরেন সে দলীয় কোনো পদে নাই কিন্তু আওয়ামী সমর্থক, এইরকম একটা গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেল এবং আওয়ামী লীগ একাট্টা হয়ে তার ওইভাবে নির্বাচনে অংশ নিল, তখনও সেখানে গোলযোগপূর্ণ অবস্থা হতে পারে। ফলে সারা দেশে না হলেও
যেখানে যেখানে গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেইখানে যদি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমরা যদি প্রাণহানি কমাতে পারি, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু করতে পারি, আমরা যদি এর গ্রহণযোগ্যতা বাড়াতে পারি, তাতে তো ক্ষতির কিছু নেই। জাতীয় নির্বাচনে যদি তাদেরকে কাজে লাগানো যায়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি নির্বিঘ্ন করতে চাই এবং ইসি মনে করে, তাহলে কাজে লাগাতেই পারে, দোষের কি আছে? জি, আরেকটি বিষয় আমি একটু ছোট করে না বাকিদের মতামত নিয়ে তারপরে আপনার কাছে আসি। এর আগে একটু সমন্তা শারমিন আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয় নিয়ে, যে আপনাদের জোট সঙ্গী জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে, কিন্তু আজকে নির্বাচন কমিশন সেই ধরনের কোনো বিধান করবে না বলে তারা জানিয়ে দিয়েছে। কিভাবে দেখেন, আওয়ামী লীগের পার্টিসিপেশন হয়েই গেল এরকম নাকি? মানে আরেকটু বিষয় যদি একটু এগিয়ে প্রশ্ন করি, যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চান না, মানে আপনাদের জয় পাওয়া যাতে সহজ হয় সেজন্য? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সহ আলোচক সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ দুবার সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে আপরাইজিংয়ের মধ্য দিয়ে তার ডেমোক্রেটিক যে চাহিদা, সেটার জায়গা থেকে আওয়ামী লীগ দেশ থেকে উৎখাত হয়েছে। এটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিয়েছে 12ই ফেব্রুয়ারি। ডেমোক্রেটিক ওয়েতে আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগকে যে আমাদের ডেমোক্রেসির জন্য প্রয়োজন নাই সেটা তো প্রমাণ করেছি। আওয়ামী লীগের যে সহচর তাদেরকেও যে প্রয়োজন নাই, এটা কিন্তু বাংলাদেশের মানুষ প্রুফ করেছে। তার মানে জাতীয় পার্টিও আসলে আওয়ামী লীগের সেই ভোটটা বা বাংলাদেশের মানুষের মনোযোগটা পায়নি। ফলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর, মানে রাজনৈতিক দোসর, উভয়ই অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিকভাবে নির্বাচন কেন্দ্রিকভাবে এটা অপ্রাসঙ্গিক। কিন্তু একটা বিষয় থেকে যায় যে স্থানীয় নির্বাচনে যেহেতু এলাকা ভিত্তিক বিষয়টা হয়, ন্যাশনাল ইলেকশনে আসলে খুব অনেক ব্রড জায়গা থেকে এটা দেখা হয়, কিন্তু যখন একদম স্থানীয় নির্বাচনে অনেক বেশি লোকবল এবং হচ্ছে স্থানীয় প্রভাব, স্থানীয় ব্যবসা, এই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেইখান থেকে একটা আশঙ্কার ব্যাপার যে এখানে আওয়ামী লীগ কোনো ধরনের, যেটা আসলে আমার পূর্ববর্তী বক্তারও কিন্তু ওই বিষয়টা এসছে, ওই আশঙ্কার জায়গাটা এসছে, সেই জায়গা থেকে এই কথাটা আসছে বারবার। কিন্তু এখানে আসলে দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন নয়, সেখানে আসলে বোঝার কোনো উপায় থাকবে না বলে মনে হচ্ছে। এখন আমরা যেন প্রস্তুতি, আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীর লঞ্চিং এবং সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যেন আমরা ধরেই নিচ্ছি যে একটা সহিংস নির্বাচন হবে। আমি মনে করি না একটা সহিংস নির্বাচন হওয়া উচিত, এটা আমি মনে করি না। কারণ এই বাংলাদেশে তো আসলে একটা ব্লাডলেস নির্বাচন হয়েছে, ন্যাশনাল ইলেকশন হয়েছে, এটা আমাদের সকলের অর্জন। সো এইটা হচ্ছে আমাদের পিভট পয়েন্ট, এখান থেকে আমাদেরকে ফরওয়ার্ড করতে হবে। সো সেই জায়গা থেকে অবশ্যই সকল পক্ষকে কিছু কিছু জায়গায় ঐক্যমত্যে আসতে হবে। এখন নির্বাচন কমিশন যখন এটা এভাবে বলে দেন যে না, এটা আমরা নাকচ করে দিচ্ছি, নির্বাচন কমিশন এটা অন্যভাবে ফ্রেমিং করতে হবে। তাকে বলতে হবে যে এটা একটা এই মুহূর্তে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন এবং এই মুহূর্তে এটার কোনো দলীয় প্রতীক নেই। তাহলে এখানে আওয়ামী লীগের কে, এই প্রসঙ্গটাই অপ্রাসঙ্গিক। কমিশন সেটাই বলছে, যেহেতু এখন রাজনৈতিক ভোট হচ্ছে না, ফলে এই ধরনের হ্যাঁ, বিধান কিন্তু করা তাদের সুযোগ। যখন ফ্রেমিং এর শেষটা যখন আসে যে আওয়ামী এইটা করার সুযোগ নেই, নাকচ করে দিচ্ছি, এই ধরনের জায়গাটা যখন আসে, তখন কিন্তু একটা বার্তাও মনে হয় সেন্ড করা হয় যে আপনারা চাইলে নির্বাচন করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন এটা বলতে চাননি, এটা ফ্রেমিং এর ভুল হতে পারে, কিন্তু বলতে চেয়েছেন যেটা এটা তো সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে, এটা তো এখন নিষিদ্ধ সংগঠন, এটা এখন একটা কনভিক্টেড সংগঠন আকারে না হলেও কনভিক্টেড পার্সনরা এই সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আছে। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আমাদের অত বেশি বিচলিত হওয়ার কিছু আছে, কারণ আমরা তো 2বার পরাজিত করেছি, আরও একবার করতে হবে, তারপরে তো আওয়ামী লীগের প্রশ্ন নিশ্চয়ই শেষ হবে। কিন্তু ধরেন আপনার কাছে আরো একটু জানতে চাই, যে যেই ব্যক্তি আওয়ামী লীগের অভিযুক্ত নন, যার বিরুদ্ধে মামলা নেই, তিনি যদি নির্বাচনে পার্টিসিপেট করেন, তিনি এখন হাটবাজারে যাচ্ছেন, তিনি আপনার পাশে থাকছেন, আপনার পাশের বাসায় থাকছেন, তাহলে কেবল ভোটে দাঁড়ালেই সমস্যা? সবসময় তো গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি আমাদের সোসাইটাল ব্যালেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিকনসাইলেশন। আপনি কিভাবে রিকনসাইল করবেন, আসলে তারা অনুতপ্ত কিনা, অনুতপ্ততা মানে যদি এখনও তার মধ্যে এই বিষয় থাকে যে জুলাইয়ে যে গুম খুন করা হয়েছে, যেইভাবে মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে ফেলা হয়েছে, এগুলো তো অস্বীকার করতে দেখছি আমরা এখনও, মানে লাইভ মিডিয়ায়। সো সেটার প্রভাবে কিন্তু এই প্রভাবটা গিয়ে অনেকে গলা ছড়িয়ে বলেন যে না, কোথায় খুন হয়েছে, কিন্তু আসলে উনি কিছুই জানেন না। কেউ এই পান্না সাহেবরা নিশ্চয়ই একদম
উদ্দেশ্যমূলকভাবে এটা করেন, কিন্তু অনেকে এটাকে জাস্ট ইকো করেন, মিরর এটাকে রিফ্লেকশন দেখান, এলাকা ভিত্তিক জায়গা থেকে বলছি। সো এইটা আমার কাছে মনে হয় যে রিকনসিলিয়েশন সবচাইতে ভালো পদ্ধতি সামাজিকভাবে। আর যেহেতু এটা স্থানীয় সরকারের ইলেকশন, স্থানীয় সরকারের জায়গা থেকে এলাকা ভিত্তিক সবাই সব কিছু জানেন, আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি মানে কাজে লাগবে না। কারণ আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি স্থানীয় ছেলেপেলে যারা যে ইয়াং জেনারেশন এবং সেই সাথে পলিটিশিয়ানরা, বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা নেতারা আছেন, তারা খুব ভালো করে জানেন আওয়ামী লীগের কোন নেতা কি ভূমিকা নিয়েছে, কে অস্ত্র নিয়ে নেমেছে, কে অস্ত্র নিয়ে নামেনি, কার মৌন সমর্থন ছিল, কে আসলে আশ্রয় দিয়েছে সন্ত্রাসীকে নিজের ঘরের ভিতরে। এই জিনিসগুলো এলাকা ভিত্তিক আরো বেশি জানা। আমরা ন্যাশনালি, এটা ন্যাশনাল ইলেকশনে এটা যত না বলতে পেরেছি, এটা স্থানীয় ইলেকশনে আরো বেশি মানে ঘটনা হয়ে উঠবে আমার কাছে মনে হয়। তখন আরো বেশি মানে আমরা জানতে পারবো যে একদমই ধরেন প্রান্তিক এলাকায় পাবনার একটা অঞ্চলে মানে কোন জায়গায়, সিরাজগঞ্জের একটা অঞ্চলে কোন জায়গায় আসলে আওয়ামী লীগের কোন নেতাটা কি ভূমিকা নিয়েছিল, এগুলো উঠে আসতে দেখবেন। সো আমার কাছে মনে হয় না এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কিছু আছে। অনেক রায় একটু আপনার কাছে জানতে চাই, যদিও বাংলাদেশের যে সহিংসতা বা নির্মমতা ছিল 24-এ, সেটি পার্শ্ববর্তী যে দুটি উদাহরণ শ্রীলঙ্কা কিংবা নেপালের তুলনায় অনেক বেশি এখানে হয়েছে, সেটিও সত্যি। কিন্তু তারপরেও যদি ধরি সরকার পতনের যে ধারা তিনটি দেশেই প্রায় একই রকম ছিল, কিন্তু বাকি দুটি দেশেই পতিত দলটি নির্বাচনে পার্টিসিপেট করেছে পরবর্তী নির্বাচনে, বাংলাদেশেই তাদেরকে বাইরে রাখা হচ্ছে বা হয়েছে, কেন? প্রথমত যারা আমার সহ আলোচক আছেন এবং যারা আজকের এই টক শোটি শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত প্রশ্নের উত্তরটা আপনি আসলে একটু দিয়েছেন আর কি, যে মানে বাংলাদেশে অভ্যুত্থানের যে ধারা, নেপাল কিংবা শ্রীলঙ্কায় যে ধারা, দুটোর মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য আছে। আমাদের এই মানে জুলাই গণঅভ্যুত্থান আপনি আসলে বলতে পারেন যে এটা একটা সিভিল ওয়ার চলছে এই সময়, একদম সিভিল ওয়ারের মতো করে। বিশেষ করে যদি আপনি লাস্ট 5 দিন 6 দিনের যদি জিনিসটা লক্ষ্য করেন, এবং ফলে একটা সিভিল ওয়ারের মাধ্যমে একটা দল আসলে পরাজিত হয়েছে। জিনিস দ্বারা সরকারে ছিল 17 বছর ধরে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের সকল ইনস্টিটিউশন, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যারা দখল করে রাখছিল, তারা আসলে পরাজিত হয়েছে আপনার জনগণের মুখে আর কি। ফলে সেই জায়গা থেকে যে প্রেক্ষাপটটা যে কিছুটা ডিফারেন্ট হবে, সেটা কিন্তু খুবই স্বাভাবিক এক। আর দ্বিতীয় বিষয়টা হলো বাংলাদেশের রাজনীতি কিন্তু আসলে একটা ভায়োলেন্স, বাংলাদেশের রাজনীতির আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যেমন গতদিন আপনি ইন্ডিয়ায় যে ঘটনাটা ঘটলো পার্লামেন্টের সামনে, বাংলাদেশের যদি সিনারিও লক্ষ্য করেন, এইরকম মিছিলে আমি 10-15টা হয়তো বা নিজেই ছিলাম আর কি বিভিন্ন সময়, যে এই টাইপের অ্যাটাক, পুলিশ লাঠি মারতেছে, টিয়ার গ্যাস মারতেছে। কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সে এটা খুবই অভিনব এবং প্রথমবারের মতো হওয়া। মানে যেমন আমি কালকে ইন্ডিয়ার বেশ কিছু পত্রিকার হেডলাইন পড়তেছিলাম যে এইরকম প্রোটেস্ট নাকি পুরো মোদির আমলে সংসদ ভবনের সামনে গিয়ে কেউ করতে পারে নাই। মানে এই পরিমাণ জমায়েতে নিয়ে যাওয়া বা পুলিশের সাথে এই জায়গায় আজকে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, বা যেভাবে রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে চ্যাংদোলা করে, মানে এগুলাই ইন্ডিয়ান পলিটিক্সে এর আগে ছিল না। ফলে বাংলাদেশের রাজনীতির মধ্যে ভায়োলেন্সটা সবসময়ই আসলে ছিল। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময়, মানে আমি যদি মুক্তিযুদ্ধ ছাড়া বলি, বাকি সময়টা মানে মুক্তিযুদ্ধ পরবর্তী অবস্থায় আমরা যতগুলো আন্দোলনের মধ্যে দিয়ে গেছি, তার মধ্যে সর্বোচ্চ ভায়োলেন্স আসলে আওয়ামী লীগের আমলে ছিল। এবং এমনও না যে আওয়ামী লীগ পুরোটাই ট্যাকেল করতে চাইছে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। আওয়ামী লীগ তার যে নিজস্ব সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ বা যা যা আছে, তাদের সবাইকে কিন্তু আসলে উইথ আর্মস এই জায়গাটা নামাইছে। ফলে প্রথমত বিষয় হলো রিকনসিলিয়েশনের কথা বলছে সামান্তা, তো সেই জায়গা থেকে যদি আপনি লক্ষ্য করেন, মানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কি পারবে না, এই তর্কটার থেকে আমার যেটা প্রথম গুরুত্বপূর্ণ সেটা হলো আওয়ামী লীগ এই মোমেন্টে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। মানে আপনি সন্ত্রাসী সংগঠন হিসেবে আসলে সে নিষিদ্ধ কিনা আমার মনে হয় না। বিষয়টা হলো যেহেতু আদালতে তার বিচার হবে, সেহেতু তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নিষিদ্ধ বললেও ভুল হবে, কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে এটা প্রথমত আদালতের ম্যাটার, যেটা আসলে বাংলাদেশের আইন আছে, আদালত আছে, সেই অনুযায়ী নিশ্চয়ই আওয়ামী লীগের বিচার হবে। বিচার হওয়ার পরে সেই ভার্ডিক্ট অনুযায়ী সে যদি ইলেকশনে ফিরতে পারে কোনো এক সময়, সেই ভার্ডিক্টগুলো মাইনা নেওয়ার মাধ্যমে, তাহলে সেটা ওই সময়ের পরিস্থিতিতে হইতে পারে। আবার এইখানে আর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, স্থানীয় সরকার নির্বাচনটার প্র্যাকটিস যদি আপনি লক্ষ্য করেন, বিভিন্ন জায়গায় উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের যে মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেখানে ভোটের পরিমাণটা অনেক কম। দেখা যায় যে আপনি কেউ যদি 2000 ভোট পায়,
তাহলে আসলে সে ওই ইলেকশনটা জিতেও যেতে পারে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশন। ফলে এই ইলেকশনগুলো অনেক বেশি হয় হলো পরিবারকে কেন্দ্র করে, কার গোষ্ঠীতে কত ভোট আছে ওই গোষ্ঠীর একজন ক্যান্ডিডেট দাঁড়ায়। সো দেখা যায় যে ওই একই গোষ্ঠীরই একজন আওয়ামী লীগ থাকেন, একজন বিএনপি থাকেন, আবার কেউ কেউ জামাতও থাকতে পারেন। কিন্তু এবং এই ইলেকশনটা যেহেতু অনেক বেশি লোকাল পাওয়ারের সাথে যুক্ত, একদম গ্রামের জমি, গ্রামের বাজার এইসবের সাথে যুক্ত এবং স্পেসিফিক জায়গায় সুযুক্ত, ফলে এইখানে আপনি আসলে যদি কেউ আওয়ামী লীগের মানে কি বলে আপনার পদধারী নেতা না হন, তাহলে তাকে আসলে আলাদা করাটা খুবই কঠিন। এটা আপনি আলাদা করতে পারবেন না। সাপোজ মনে করেন কোনো এক গোষ্ঠীতে আওয়ামী লীগের নেতা ছিল, ওই গোষ্ঠী যদি সিদ্ধান্ত আমি ইলেকশন করব, সে না কইরা তার 3 নাম্বার চাচাতো ভাই ইলেকশনে দাঁড়ায় ইলেকশন জিতে যাবে, এরকম ইলেকশন আপনি যদি গ্রামে দেখেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদ ইলেকশনে মেজরিটি সময় যারা ইলেকশনটা জিতে তারা আসলে এই টাইপের ক্যারেক্টারগুলো আসলে জিতে। ফলে আপনি এখানে আলাদা করে খুঁজে বের করতে পারবেন না যে এটা আওয়ামী লীগ ফ্যামিলি থেকে আসছে বা বিএনপি ফ্যামিলি থেকে আসছে। সো এই জায়গায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু বিএনপির থেকে ভালো রেজাল্ট হলো জামাতের। জামাত কিন্তু ইলেকশন করছে, জামাত নিষিদ্ধ, জামাতের মার্কা নাই, কিন্তু স্থানীয় সরকারে বিএনপির থেকে কিছু যখন বিএনপি করছে, বিএনপি না করলে স্বতন্ত্র করে তারা কিন্তু ইলেকশন জিতছে। ফলে আপনি এখানে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট স্বতন্ত্র হয়ে আইসা কোনো পার্টির নাম না বলে যদি জিতে, এটা তো আসলে অবাক হওয়ারও তেমন কোনো বিষয় নাই আর কি। সো কারণ এখন যেটা সবচেয়ে বেশি জরুরি, এরকম আপনি প্রত্যেকবার একটা ইলেকশন আসবে, ইলেকশনের আগে আপনি বলবেন আওয়ামী লীগ থাকলে করবো না, আওয়ামী লীগ থাকলে, এটা তো আলাপ না। আলাপটা তো হইতে হবে পার্লামেন্টে যে আমার কোর্ট সে আসলে কতটুকু আগাইলো, কারণ ফয়সালাটা তো সে শোনাবে, সে যেই ফয়সালাটা শোনাবে সেই অনুযায়ী বাংলাদেশের পরবর্তী সময়ের যে রাজনীতি এই সিদ্ধান্তটির এখতিয়ার কি জনগণের কিনা, ভোটারের কিনা, যে ভোটার সিদ্ধান্ত নেবে সে কাকে ভোট দিবে, আপনি আটকে দেওয়ার আসলে কি? প্রথমত বিষয় হলো যে ভোটার সিদ্ধান্ত নেওয়ার মতো সিচুয়েশন বা ম্যাচুরিটি তো আসলে বাংলাদেশের নাই। এটা তো আমরা মনে করেন ৭১ পরেও আমরা কিছু করতে পারি নাই, আমরা জুলাইয়ের পরেও যে আসলে কিছু করতে পারলাম না, কারণ বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে আসলে জনগণটা অনেক বেশি প্রতীকী। নেতারা যখন বক্তব্যে বলে জনগণের জন্য, জনগণের জন্য, ফলে আপনিও লক্ষ্য করবেন যে এখানে তো আসলে কেউ বলতে পারবে না যে জুলাই সনদ বলেন সেটার যে মানে ভেটিংটা কই হয়েছে, এটা যে হ্যাঁ না ভোটে গেছে, জনগণের কাছ থেকে আপনি কোনো মতামত নিচ্ছেন, নেন নাই তো। আপনি পুরো জুলাইয়ের পরে পুরা জনগণের যত রকমের এজেন্সি, পলিটিক্যাল এজেন্সি, সেগুলোকে বাতিল করে দিয়া আপনি যমুনার পাশে একটা স্টাবলিশমেন্ট আরেকবার কিভাবে ভাগ বাটোয়ারা হবে সেটার মিটিং করছেন। সেখানে কিছু জিনিস আলিরিয়াজের মতো করছেন, কিছু জিনিস সালাউদ্দিন সাহেবের মতো করে নিছেন, আবার কিছু জিনিস মনে করেন জামাত এনসিপি একটা পলিটিক্যাল রেটরিক পাওয়া গেছে জুলাই সনদ, তাদের জুলাই সনদ হলে কি হবে না হবে সেই ডেমোক্রেসি তারা নিজেদের পার্টিতে এনশিওর করে কিনা সেগুলোর কোনো বর্ণনা নেই, কিন্তু জুলাই সনদ এই মোমেন্টে একটা পলিটিক্যাল রেটরিকে পরিণত হয়েছে। কিন্তু আসলে দেখেন আমাদের যেটা গণতান্ত্রিক রূপান্তর হওয়ার কথা ছিল, যেটা আমরা স্বপ্ন দেখছিলাম, সেটা তো হয় নাই। জি, যে বলছিলাম ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত যে সবার কথা শুনে একটু আপনার মতামত নিব। এই আওয়ামী লীগের প্রসঙ্গে জানতে চাই যে হয়তো তিনজনই আপনার আওয়ামী লীগের পার্টিসিপেশন চান না বা চান, যে মতামত এসছে, কিন্তু আদৌ কি এই সামনের যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেখানে আওয়ামী লীগকে যদি কেউ স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে আটকানোর কোনো সুযোগ আছে? না, দলীয় পরিচয়ে যেহেতু এই নির্বাচন হচ্ছে না, আর খুব আটকানোর সুযোগ আছে যে এমন না। ধরেন কোর্ট থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, তাতেই বা কি? যে নেতা আওয়ামী লীগের সাপোর্টার ছিল বা নেতাই ছিল, পদধারী ছিল, তার নামে কোনো মামলা নাই বা এলাকায় তার এমন মামলা থাকলে তো সে বিচারাধীন থাকবে বা কনভিক্টেড হবে, কিন্তু তার নামে মামলা নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা নেতা কর্মী ছিল, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ। ধরেন তো স্থানীয় সরকার নির্বাচন তো দল লাগছে না, সে ওইখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হবে। আপনি কোন আইনে কিভাবে আপনি তাকে প্রার্থী হতে বাধা দিবেন বা হতে দিবেন না? আপনাকে তাকে যদি ঠেকাতে হয় রাজনীতি দিয়ে ঠেকাতে হবে। যদি 16.5 বছর ধরে একটা দল, যেটা আপনি নেপাল এবং শ্রীলঙ্কা প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন যে সেখানে বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে না, নেপালে কি এইরকম শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে? ওইখানে কি আয়নাঘর করা হয়েছে? ওইখানে কি এরকম শত শত লোককে গুম করা হয়েছে?
ওইখানে কি গণ অভ্যুত্থানে এরকম যদিও 843 জনের তালিকা পাওয়া গেছে, অ্যাকচুয়াল সংখ্যা যে অনেক এটা আমরা বুঝি, গণকবর হয়েছে, বেনামি নিখোঁজ হয়ে আছে, জাতিসংঘের তালিকায় 1400 জাতিসংঘের 1400 আছে, অন্তত 1,500 লোককে এভাবে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার দিয়ে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুলি চালিয়েছে, দলীয় গুন্ডা বাহিনী দিয়ে এভাবে খুন করিয়েছে। এইটা তো নেপালে হয়নি। শ্রীলঙ্কায় তো আরও কম। শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে মাত্র 1 জন নিহত হয়েছিল, আর নেপালে নিহত হয়েছে 51 জন। যদিও 51 জন সংখ্যা দিয়ে বিচার করতে চাই না, নিহতই, কিন্তু তারপরও বাংলাদেশের মতো এত ম্যাসিভ তো না। প্লাস 16.5 বছর ধরে যে রাষ্ট্রীয় অনাচারটা করে তারা যে জনগণের যে ঘৃণা ক্ষোভের উদ্রেক করেছে সেটা তো করেনি। ফলে এত কিছুর পরেও যদি সেই আওয়ামী লীগপন্থী কোনো নেতা স্থানীয়ভাবে নির্বাচনে দাঁড়িয়ে আপনার এই বিএনপি, জামাত, এনসিপি যারা এত বছর নিপীড়িত হলো, মানুষের সহানুভূতি কুড়ালো, নিজেরা ত্যাগ করলো, ধান খেতে পাট খেতে ঘুমিয়ে বছরের পর বছর কাটালো, একটা গণ অভ্যুত্থানে যুদ্ধ জয় করলো এবং পরাজিত খুনিদেরকে পালিয়ে যেতে বাধ্য করলো, তারা যদি তাদের রাজনীতি দিয়ে মানুষের ভোট না পায়, এটাও তো একটা পরীক্ষা। দেখ না ওই পরীক্ষাটা পারলে যে কেন আওয়ামী লীগের পতিত চোর, গুন্ডা, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী তারা কেউ দাঁড়াক না, দেখি না কি হয়। যদি সেইখানে কেউ পরাজিত হয় বিএনপি বা জামাতের, তাহলে তাদের রাজনৈতিক শিক্ষা নিতে হবে যে এত অনাচার করার পর ওদের কাছে পারলাম না কেন, তার মানে আমার রাজনীতিতে কোথাও ভুল আছে। আমরা আলোচনা আবারও ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। শুরুতে অনেক রায় একটু আপনার কাছে আসতে চাই। দুটি বিষয়, একটি হচ্ছে যেমন আমরা গতকাল দেখলাম যে বিএনপি তাদের জোট সঙ্গীদের সাথে বৈঠক করলো, আবার পাশাপাশি একটি তাদের মধ্যে কেউ কেউ সরকারে অংশগ্রহণ করতে চান এরকম একটি বিষয় আছে। আবার আরেকটি গুঞ্জন আছে যে মন্ত্রিসভায় একটি রদবদলও হতে পারে। আপনার কি মনে হয় যে জোট সঙ্গীদের সুযোগ দেওয়ার জন্যই এ ধরনের আলোচনা উঠছে? বা এখানে আসলে সবচেয়ে ভালো বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এটা তো আসলে বিএনপির গভর্নমেন্ট। এখন বিএনপি গভর্নমেন্টকে নিজেরও আসলে জাজ করতে হবে সে যেই মন্ত্রিসভা দিয়ে কাজ শুরু করেছে সেটা আসলে কম্প্যাক্টেবল কিনা, বা সেটা দিয়ে আসলে কাজ হাসিল করা সম্ভব কিনা। আর এই কাজ হাসিল করারও আগে বিএনপির যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিএনপির তো আগে ফাইন্ড আউট করতে হবে যে 5 বছর পরে সে বাংলাদেশকে কোথায় রাইখা দিয়া ইলেকশনে যেতে চায়। সেই ভিশন তো আসলে ক্লিয়ার না। ফলে আপনি সেই ভিশন যেহেতু ক্লিয়ার না, আপনি কাদেরকে সাথে নিয়ে কাজ করতেছেন না করতেছেন এটা তো সেকেন্ডারি। ওই মন্ত্রী আপনি চেঞ্জ করেন কিংবা না করেন, আপনাকে তো আসলে প্রথম বলতে হবে যে আমি আসলে বাংলাদেশকে 5 বছর পরে এই জায়গায় রাইখা আমি নেক্সট ইলেকশনটাতে যাইতে চাই, আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই, এবং সেটার একটা বাস্তবসম্মত আলাপ দিতে হবে। এখন আমি বললাম যে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আলাপ। কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আপনার পদ্ধতিটা কি, সেটা করতে কয় বছর লাগবে, এগুলো আমরা কিছুই জানি না। শুধু আমরা রেটরিকের মতো বলি কর্মসংস্থানের ব্যবস্থা করব, দুর্নীতি দূর করব, কিন্তু এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট। এগুলোকে আপনি কংক্রিট ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা এখনো দেখিনি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করতেছে। ফলে সেই জায়গায় বাংলাদেশে এমপি থাকা, মানে বিশেষ করে মন্ত্রী থাকা কিংবা না থাকা, এটা তো আসলে অনেক বেশি নির্ভর করে যিনি প্রধানমন্ত্রী তার উপর, তিনি যখন চাবেন। এবং বিএনপিও যে স্টাইলের দল, সেই স্টাইলে আসলে তারেক রহমান যেদিন চাবেন সেদিনই কোনো একজন মন্ত্রী শেষ দিন হইতে পারে। এবং সেই জায়গায় আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপির খুব একটা যে আপনি মৌলিক পার্থক্য আপনি খুঁজে বের করতে পারবেন না। এবং এটা খুবই স্বাভাবিক আর কি, কারণ এটা তো প্রধানমন্ত্রীর টিম, তো সেই তো আসলে ডিসাইড করবে। এখন আপনি যদি লক্ষ্য করেন আপনার বিএনপির মন্ত্রীদের পারফরমেন্স যদি আপনি লক্ষ্য করেন, এটা তো আপনাকে মানতে হবে, মানে খুবই ক্রিটিক্যালি দেখলে মেজরিটি মন্ত্রী তো আসলে আপ টু দ্য মার্ক কাজ তাদের জায়গায় করতে পারেন নাই। কারণ এখন এটা হইতে পারে একটা যে বেসিক তাদের কাছে কোনো প্ল্যান নাই, তারা জানেন না তারা আসলে কি করবেন। সো সেই জায়গা থেকে বাংলাদেশে যেহেতু একটা পপুলিজমের রাজনীতি আছে, ফলে সেই রাজনীতিটারই আসলে তা দিয়া কখন কি বলতে হবে, কি বললে রাজনীতিটা হবে, আমি একটু আজকে কন্টেন্ট হিসেবে থাকবো, এগুলোর মধ্যে আছে। এবং দুর্নীতিরও যদি আলাপ আমরা মানে ধরি আর কি, সেই আলাপও তো আসলে 6 মাসের মধ্যেই, গভর্নমেন্টের 6 মাসের মধ্যেই বেশ কিছু মন্ত্রীর নামে নানান জায়গা থেকে আসলে দুর্নীতির আলাপ চলে আসছে, এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকে মন্ত্রীদের নামে। ফলে সেই জায়গা থেকে আবার অন্যদিকে আপনি যদি লক্ষ্য করেন যে জোট সঙ্গী যারা ছিল আওয়ামী লীগ আমলে, এটা তো একদম সত্যি কথা যে মনে করেন যে মোমেন্টে বিএনপি যুগপৎ আন্দোলনে যাচ্ছে, তখন বিএনপির সাথে কেউ যদি যুগপৎ আন্দোলনে আমি যাব এটা যদি ডিক্লেয়ারও করে, এটাও সেই দলের জন্য আসলে একটা মানে ভয়ানক বিষয় হয়ে গেছিল। একলা যদি আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন, সেটা তো আসলে আওয়ামী লীগের কিন্তু এত ক্ষোভ ছিল না, কিন্তু বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যাওয়া,
ফলে সেই জায়গা থেকে তো আসলে অনেকগুলো রাজনৈতিক দলই, সেটা আপনার আকারে ছোট হোক কিংবা কর্মী সংখ্যায় ছোট হোক, তারা তো এই রিস্কটা আসলে নিছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে এই নির্বাচনের পরে যেই পার্লামেন্ট আসলো বা যেই জায়গায় আমরা দেখলাম, সেখানে যদি লক্ষ্য করি যে বিভিন্নভাবে আসলে বিএনপির যে শরিক দল এতজন ছিল, তাদের একটা বড় অংশই তো আসলে সেটাতে পার্টিসিপেট করতে পারে না। আমি যদি ভুল করে না থাকি, গণসংহতি আর গণ অধিকার পরিষদ বাদে আর কোন শরিক দলের কেউ কোথাও আছেন কিনা আমার ঠিক জানা নাই আর কি, কিন্তু আমার মনে হয় না আসলে NDM, আছেন। বিজেপি। ও আচ্ছা, এনডিএম না, উনি তো পার্টি ছাইরা আসছে, উনি তো ধানের শীষে নির্বাচন করছে, সো তার তো ক্রেডেনশিয়ালটা আসলে ধানের শীষ নিতে হবে আর কি, ওটা তার পার্টির হিসাবে হইতেছে না। ফলে সেই জায়গা থেকে নিশ্চয়ই এরকম আমরা আগেও দেখছি, শেখ হাসিনার আমলেও দেখছি, যখনই জোটের নেতারা একটু রাগারাগি করেন, ক্ষোভ দেখান, তখনই প্রধানমন্ত্রী একটু ডাকেন, সবার সাথে একটু খান দান, কথাবার্তা বলেন, আবার সবাই খুশি হন। তো সেইটারও প্র্যাকটিস হইতে পারে আর কি, এবং তাদেরকে খুশি করার জন্য এতটুকু আলাপ মার্কেটে আসতে পারে যে আমরা চেঞ্জ করব, সেটা কবে হবে। সামন্ত শারমিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটি প্রজ্ঞাপন হয়তো খেয়াল করেছেন যে স্থানীয় পর্যায়ে স্কুলের যারা পরিচালক তাদের হাতেই আবার শিক্ষক ছাড়া বাকিদের যে নিয়োগ, সেটি আবার ফিরে যাচ্ছে। আওয়ামী লীগের আমলেও এটি ছিল। প্রসঙ্গ এটি বললাম যে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের মতো কিছু কিছু এই সরকারও করছে। আপনি আসলে কিভাবে দেখেন সরকারের 6 মাসের পারফরমেন্স মূল্যায়নের বোধহয় সময় হতে চলল, কতটা সফল হচ্ছে? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে একটা এই নির্বাচনটা হওয়ার কথা ছিল পলিটিক্যাল নির্বাচন, এটা একটা ট্রানজিশনাল বা রেজিম চেঞ্জের নির্বাচন, এটা হওয়ার কথা ছিল না। আপনার পলিটিক্যাল নির্বাচন কিভাবে হয়, যে পলিটিক্যাল নির্বাচনগুলো এমন হয় যে যেই দল ক্ষমতায় যেতে চায় বা তাকে একটা ভিশন দেখাতে হয়, তাকে একটা গোল সেট করতে হয়, তাকে বলতে হয় যে আমি এইটা আসলে অ্যাচিভ করব। কিন্তু আমাদের এই নির্বাচনে আসলে ওই মাত্রার ইশতেহার আসলে এটা ছিল না। বা বিএনপি এখন সরকারে আরোহণ করার পরে যেই মানে ধরেন সংস্কার, সংবিধান, এই যে রিফর্ম ইস্যুস, অন্যান্য যে খাতের রিফর্ম ইস্যুস, এগুলো কিন্তু তার প্রায়র কনসার্ন না। প্রায়র কনসার্ন হলে অন্যরকম মুড দেখতেন আপনি। কিন্তু আমাদের এখানে শিক্ষা, ধরেন আজকেও একটা রিপোর্ট যে ঢাকা সিটি কলেজের 198 জন শিক্ষকের মধ্যে 105 জনের নিয়োগ নিয়ে এই সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। তাহলে এই ধরনের শিক্ষা ব্যবস্থার সমস্যা ডিল করার জন্য আমাদের কোন ধরনের মন্ত্রী প্রয়োজন, কোন ধরনের প্রতিমন্ত্রী প্রয়োজন, সেটার চেয়ে বড় কথা কোন ধরনের আমলাতন্ত্র প্রয়োজন, এখানে আমি একটু এমফাসাইজ করি। আমাদের দেশের পুরো স্ট্রাকচারটা, এটা মন্ত্রী, সরকার, দল, এটার চেয়ে বড় বিষয় হয়ে যায় যে আমলাতন্ত্র। রাষ্ট্রের স্ট্রাকচারটা হচ্ছে আমলাতন্ত্র নির্ভর। তাহলে আমলাতন্ত্রকে আপনি খেপিয়ে আপনি একদিনও সরকারে টিকতে পারবেন, এরকম একটা আলাপ প্রচলিত আছে। তাহলে এইখানে সরকারে আসার জন্য, সরকার থেকে যাওয়ার জন্য, উভয়ের জন্য আমলাতন্ত্র প্রয়োজন হয়। এখন আমাদের এই যে সিস্টেমে আমলাতন্ত্রের যে ভূমিকা, বা আমাদের এই সচিবরা তারা কিভাবে আসলে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তাদের আসলে জবাবদিহিতার জায়গা কোনটা, তাদের তো কোনো মানে তাদেরকে আপনি, এমন আছে যে অনেক সচিবের নাম আমরা জানিই না। কোনো সচিবরা কিন্তু ভয়ানক পাওয়ারফুল হন, মানে মন্ত্রী প্রতিমন্ত্রী যতটুকু না পাওয়ারফুল হতে পারেন তার চেয়ে অনেক বেশি পাওয়ার এক্সার্ট করতে পারেন সচিবরা, অন্তত ভিজুয়ালি। কিন্তু সেই জায়গায় এখন দেখেন যে আপনি এটাকে কমাবেন কিভাবে। কালকের রিপোর্ট যে মন্ত্রী পরিষদ সচিব বা তার চেয়ে শীর্ষ পর্যায়ে যত কর্মকর্তা আছে, এই কর্মকর্তাদের রক্ষণাবেক্ষণ, মানে সুদমুক্ত ঋণে যেটা গাড়ি ওনারা কিনছেন, সেই গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় হচ্ছে 50,000 টাকা। এটা এতদিন ছিল 25 চেয়েছিল সরকার। হ্যাঁ, এটা সরকার আবার 25 করতে চেয়েছিল, কিন্তু সরকার কি 25 করতে পেরেছে? তারেক রহমানের সাদা নর্মাল শার্ট কিন্তু এটাকে 25 করতে পারেনি। এটা কেন 25 করতে পারেনি? এটাকে আবার এটা 50-এই বহাল রাখতে হয়েছে। এটা কিন্তু আমলাতন্ত্রের চাপ। এখন এই আমলাতন্ত্রের এই গাড়িগুলো কারা ব্যবহার করেন? রক্ষণাবেক্ষণ ব্যয় 50,000, দেখতে এটা তো ছোট অ্যামাউন্ট মনে হলো, এটার মধ্যে আপনার নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা আছেন, কর্মকর্তারা আছেন, এটার মধ্যে আপনার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা আছেন, এটার মধ্যে কিন্তু আমাদের এই সচিবালয়ের কর্মকর্তারাও আছেন। তাহলে এটার অঙ্কটা কিন্তু অনেক বড়। 50,000 করে আপনি কিন্তু এটা বিশাল অঙ্ক। এটা আমি একটা ছোট জায়গা থেকে বলছি। আপনি যদি আমরা একটা টোটাল রিফর্মের জায়গা বলতাম, বা আমরা যদি এখান থেকে আসলে আমলাতন্ত্রের প্রভাবটা কমিয়ে আনতে চাইতাম, তাহলে কিন্তু আমাদেরকে করতে হতো এটা রক্ষণাবেক্ষণ ব্যয়টা 0। কিন্তু আমরা 0টা করতে চাইনি। কিন্তু আমরা এটা দেখেছি যে আবার আমাদের নেতারা, আমাদের এখন সরকার দলীয় নেতারা খুব
খুব বোল্ড কণ্ঠে বলেন যে আমরা তো বিপ্লবী দল না, আমরা বিপ্লব করতেও চাই না। তো বিপ্লব করলে তো আসলে এটা জিরো হতো, বা আপনি যদি আসলে ওই মেজাজে চলতেন তাহলে এটা জিরো হতো। কিন্তু আপনি বিপ্লবী দল না বলে আপনি রিফর্মিস্ট দল, কিন্তু আপনি রিফর্মও আপনি টোটালি মিন করেন না, এই কারণে আপনি 25 আবার এটাকে ঠেকাতে পারেন না, এটা আবার 50-এই বহাল থেকে যায়। আমি এটা একটা ঘটনা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের পুরো কান্ট্রিটা কিভাবে আমলাতন্ত্র নির্ভর। এখন এসে জি বলেন। না, আমি আপনি শেষ করলে আমি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তের ঠিক কাছে আছে, যেতে চাই। অসুবিধা নেই, জি, পরে ডাক্তার বলবো। সাখাওয়াত হোসেন সায়ন্ত, একটু আপনার কাছ থেকে জানতে চাই, মন্ত্রিসভার রদবদলের যে কথা এসছে, আমরা কি আমরা বলছি একটি পরিবর্তিত রাজনীতি চাই আমরা, বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরে, সেটি আসলে কতটা হয়েছে? যেটি আমরা উন্নত বিশ্বে দেখা যায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলেই তাকে সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজে থেকে সরে যান। আমাদের এখানে নিজে থেকে সরে যাওয়ার নজির তো একেবারে নেই বললেই চলে, সরিয়ে দেওয়ারও খুব একটা প্রবণতা দেখা যায় না, কেন? মানে দেখা যায় না, এটা দীর্ঘদিনের ট্রেডিশন, কিন্তু দেখা যাওয়াটা সঙ্গত। কারণ হচ্ছে, যদি আপনি দলকে ভালোবাসেন এবং দলের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা থেকে সেবা করতে চান, মানুষের কাজ করতে চান, তাহলে দলকে তো ক্ষমতায় রাখতে হবে, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাতে থাকতে পারেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতে হলে কি করবেন আপনি? বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা, সেই বাস্তবতা হচ্ছে যে বিএনপির বাইরে এখনো কোনো পলিটিক্যাল কোনো স্টেক হোল্ডার তৈরি হয় নাই যারা রাষ্ট্রটাকে রান করাতে পারে। আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদ, গণহত্যাকারী, পলাতক এবং কার্যক্রম নিষিদ্ধ। ফিল্ডে আছে মানে মোটা দাগে বিএনপি, জামায়াত, এনসিপি। এনসিপি এখনো ছোট দল। জামায়াত একটু প্রভাব দেখাচ্ছে আওয়ামী লীগের অ্যাবসেন্সে। ধরেন এই বিএনপিকে যদি 5 বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হয় বা আসতে চায়, তাহলে কি করে আসতে পারবে? তারা কি জোর করে কাউকে সরিয়ে রাখতে পারবে? জালিয়াতির মাধ্যমে আসতে পারবে? ভোট চুরি করে আসতে পারবে? অন্যকে সাপ্রেস করে আসতে পারবে? ওই দিন বাংলাদেশে আর আসবে না। কোনো না কোনোভাবে নন পার্টিজান গভর্নমেন্টের অধীনে ইলেকশন হবে। তাহলে মানুষের মন জয় করেই আসতে হবে। মানুষের মন জয় করতে হলে বাংলাদেশে না, শুধু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যারা সরকারে থাকে তারা খুব বেশি পজিটিভ জায়গায় এমন কিছু করতে পারে না যে যাবে, আস্তে আস্তে তাদের একটু জনপ্রিয়তা কমে। সেটাকে ওভারকাম করতে হয় রাজনীতি দিয়ে। তাহলে আপনি যদি সরকারও মাইনাসে থাকে, দলটাকেও যদি আপনি রাজনৈতিক কার্যক্রমে মাইনাসে যায়, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার ম্যাথমেটিক্স এইখানে খাটে না। এখানে মাইনাসে মাইনাসে ডাবল মাইনাস হয়। তো এই ডাবল মাইনাস না করে যদি প্লাসে আনতে যায়, তাহলে সরকারকে ওইভাবে করতে হবে। এই মন্ত্রী পরিষদের রদবদল তো রুটিন ওয়ার্ক, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। অভিযোগ আসলে হতে পারে, রিয়াকশন হলেও হতে পারে, আবার সেলফ অ্যাসেস, গভর্নমেন্টের নিজস্ব যে অ্যাসেসমেন্ট যে আমি তাদের দিয়েছি তারা কেমন পারফর্ম করছে। এখন কেমন পারফর্ম করার মধ্যে একটা হলো ব্যাড পারফরমেন্স, একটা যে তাকে যতটা ক্যারিশম্যাটিক, যতটা নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রতিশ্রুতি সেই অনুসারে সে করতে পারছে না, এইটা একটা। তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হচ্ছে কাদের জন্য, বিতর্কিত হচ্ছে কারা কারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে একটা পারসেপশন তৈরি হচ্ছে। সবসময় অনেক কিছুই আমরা একঘেয়েমি করে বলতে পারি যে এটা তো প্রমাণিত হয় নাই, এটা প্রমাণ হয় নাই, এটা অভিযোগ মাত্র, এটা বলাই যায়, কিন্তু পারসেপশনটাও গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমরা একটা এক্সাম্পল দিই, হাওয়া ভবন নিয়ে একটা সাংঘাতিক নেগেটিভ পারসেপশনে বাংলাদেশে তৈরি হয়েছিল। 111 সরকারের 2 বছর এবং শেখ হাসিনা তন্ন তন্ন করে খুঁজেও হাওয়া ভবন কেন্দ্রিক বড় কোনো দুর্নীতি বা এরকম কোনো বিষয় বের করতে পারে না, এই বিচারের আওতায় আনবার মতো গুরুতর কিছু। কিন্তু পারসেপশনটা কিন্তু তৈরি হয়েছিল, বিদ্যুৎ খাম্বা এটা নিয়ে এরকম পারসেপশন তৈরি করেছিল, যদিও তার অনেকখানি মিথ্যা প্রোপাগান্ডা ছিল। কিন্তু পারসেপশনটা যখন এরকম তৈরি হওয়া শুরু হয়, তখন আপনাকে পদ্ধতি বের করতে হবে, আমি ব্যক্তিকে সরিয়ে পারসেপশন বন্ধ করব, নাকি কাজের ধরন পরিবর্তন করে, নাকি আমার প্রচার যন্ত্রকে অ্যাক্টিভ করে। এখন যে মন্ত্রী প্রতিমন্ত্রী যাদের নিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে নেগেটিভ নিউজ আসা শুরু করেছে এবং সেটা মোটা দাগে বোঝাও যাচ্ছে যে তাদের অনেক ভুল হয়ে যাচ্ছে। আপনি ইউনিয়নের নাম নিজের ফ্যামিলির নামে, ছেলের নামে দিতে গিয়ে একটা বিতর্ক তৈরি করে ফিরে আসতে হচ্ছে।
আপনি হলফনামায় সম্পদ উল্লেখ করলেন, তার 3-4 মাসের মধ্যে আপনি কোটি কোটি টাকার সম্পদ কিনছেন, এর উৎস কি সেই প্রশ্নটা আসছে, তার সদুত্তর দিতে পারছেন না, তখন আপনি অন্য পথে হাঁটছেন। আপনাকে নিয়ে নিউজ হলে সেই নিউজ আবার গায়েব হয়ে যাচ্ছে, কারা করছে সেটা বড় কথা না, এই গায়েব হওয়ার দায়টা তার উপর যাচ্ছে, কারণ তাকে নিয়ে নিউজ হয়েছে। ফলে এগুলো অ্যাসেসমেন্ট তো করতে হবে, না করলেই একটা 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 করে আমলনামা যোগ হতে হতে যখন স্থানীয় সরকার নির্বাচনে আসবে না এগুলো, যে আপনার মন্ত্রীরা এটা করছে, জাতীয় নির্বাচনে আসবে। ফলে যেহেতু আমি মনে করি বিএনপি ফেল করলে বাংলাদেশ রাজনৈতিক শক্তি হিসেবে অন্য কারো কাছে গেলে তারা কারা, হয় 71-এর পরাজিত গণহত্যাকারী, ধর্মের লেবাসে অধর্মকারী একটা শক্তিকে আপনার বেছে নিতে হবে, অথবা কোনো না কোনো ফরম্যাটে যদি সদ্য গণহত্যাকারী গ্রুপ আবার রাজনীতি করবার সুযোগ পায় তাদের হাতে আপনার দিকে আপনার যেতে হবে। কিন্তু বাংলাদেশে আমি বা আমার মতো যারা আমরা 71-এর গণহত্যাকারীদের হাতেও রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই না, এই 24-এর গণহত্যাকারীদের হাতেও দেখতে চাই না, তা কিন্তু যাদেরকে আবার দেখতে চাই তাদেরকে তো কাজের মাধ্যমে, জনপ্রিয়তা অর্জনের মাধ্যমেই আসতে হবে। সে পথে তখন যারা হাঁটতে পারে না, তখন আমরা একটা সংকটে পড়ে যাই, উভয় সংকটে। সেই জন্য আমি সবসময় বলি আমি একটা বেটার বিএনপি চাই। জি, আলোচনা আমরা আবারও ফিরবো, তবে তার আগে বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অনেক রায়, একটু আপনার কাছে আলোচনায় আসি। জুলাই মাস আজকে, যেহেতু জুলাই মাসে আমরা এই জুলাই আন্দোলনের প্রসঙ্গ আসে, নারায়ণগঞ্জ শহরে হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জুলাই মাসেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা, আপনার মত? প্রথমত বিষয় হলো যে আপনার এরকম জুলাই স্মৃতিস্তম্ভে যেরকম আগুন দেওয়া হয়েছে, ঠিক তেমনি গত 2 বছর বাংলাদেশে একের পর এক মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে। এবং এটা এমন না যে শুধু ইন্টারিম আমলে, ঠিক কিছুদিন আগে ঝিনাইদহে আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে, কোথায় সরানো হচ্ছে জেলা প্রশাসক জানেন না, ইউএনও জানেন না, লোকাল এমপি জানেন না, সড়ক ব্যবস্থাপনা মানে কেউ জানে না, কিন্তু সরকারি কাজ চলতেছে। ফলে বাংলাদেশে যে এই রাজনীতিটা কারা করতে চায় এটা তো আমরা খুব সহজে বুঝি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হইল যে আমরা আসলে আন্দোলনগুলোকে নিয়ে এমনভাবে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে, মানে কি দুই আমলের যারা শত্রু তারাই এটি করছে বলে আপনি মেন করছেন? এইটা তো দেখেন, আমি যদি খুব সহজভাবে বলি যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের একটা স্মৃতিস্তম্ভতে আগুন দেওয়ার প্রয়োজনটা আসলে কার, ঠিক যেমনটা করে আসলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার প্রয়োজনটা আসলে কার, কে তার হিস্ট্রি লুকাইতে চায়, কে তার হিস্ট্রি ধামাচাপা দিতে চায়। এখন মনে করেন যে খুব এটা তো সহজ, যে ঝিনাইদহে যারা জামাত করেন তাদের জন্য তো এই বিশিষ্ট হামিদুর রহমান তো তার জন্য ভালো লোক না, তার জন্য তো খারাপ লোক, তার পার্সপেক্টিভে, যে এই লোকটার জন্য আমি হারছি, এই লোকগুলোর জন্য আমি হারছি। জুলাই শহীদ নারী মঞ্চে নারীদের ঢাকা, নারীদের ওই ভাস্কর্যকে পর্দা পরাইতে হবে। ফলে তার স্টাইলটা তো ওইটা। এখন এটা খুবই সিম্পল হিসেবে সে ওই হিস্ট্রি ঢাকতে চায়। আবার আওয়ামী লীগও মনে করেন যে তার যে 24-এর হিস্ট্রি বা গত 17 বছরের তার যে কার্যকলাপ সেটা লুকাইতে চায়। কিন্তু মজার বিষয় হলো যে আপনি এগুলো কোনো কিছু কইরাই আপনি আসলে তো সত্য লুকাইতে পারবেন না। জামাতও যেমন গণহত্যার দায় থেকে এড়াইতে পারবে না, আওয়ামী লীগও তো তার আজীবনে, মানে যদি মনে করেন আমি ধরে নিলাম, যেহেতু ধরে নেওয়ার বিষয় না, যেহেতু বাংলাদেশের জামাত রাজনীতি করতে পারছে, ফলে আওয়ামী লীগ কোনো একদিন রাজনীতি করবে না এটা বলার মতো সাহস আসলে আমার নাই। থাকলে আমি করতাম আর কি, যেটা সাহস নিয়ে বলতাম যে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করবে না। মানে জি, সময় কম আমাদের এই পর্বে। সামান্তা শারমিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, একজনের মন্তব্য, 2 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার মন্তব্য করেছেন। আপনারা ব্যবসা করছেন জুলাই চেতনা নিয়ে? না, ব্যবসা তো বিএনপি করতেছে, সবচেয়ে বড় উইনার। ব্যবসার একটা মানে যেটা লাগবে, আপনার ব্যবসা করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে মুনাফা। তো মুনাফা আপনি কি দিয়ে মাপেন? যত বেশি আপনি উপরের জায়গায় থাকবেন, হয় পোস্ট পদবিতে আপনি উপরে থাকবেন, না হলে আপনার ক্যাশ ফ্লো থাকবে, না হলে আপনার পাওয়ার থাকবে, প্রভাব প্রতিপত্তি থাকবে, 2টার একটা বা 3টার একটা বা তিনটাই। তাহলে এখন যদি আমি মুনাফার জায়গা থেকে বলি যে মানে আমি যদি পোস্ট পদবীর জায়গা থেকে, এমপি মন্ত্রী এগুলো তো আসলে কি প্রটোকল আছে, প্রত্যেকটা সিরিয়াল আছে, মানে মন্ত্রী সবচেয়ে বড়, তারপর প্রতিমন্ত্রী, তারপরে আপনি এমপি, এরকম একটা প্রটোকল আছে।
সো আমাদেরকে যদি মানে আমি জানি না উনি কাদেরকে, এটা খুব ভালো পরামর্শ, সকলের জন্যই ভালো পরামর্শ, ব্যবসা ট্যাবসা করা উচিত না, মানে কোনো চেতনা ব্যবসা করাই উচিত না, কিন্তু ধারণ করাকে তো ব্যবসা বলা যায় না। আবার এখন যদি বিএনপির জায়গা থেকে আমি যদি দেখি যে জুলাইয়ের এই পুরো ঘটনাটা, এটা তো একটা মানে এমন পরিস্থিতি ছিল যে পলিটিক্যাল পার্টি আসলে এই জায়গা পর্যন্ত নিতে পারছিল, এই লিডিংটা বা এই নেতৃত্বটা আসলে পলিটিক্যাল পার্টির জায়গা থেকে পিপল একসেপ্ট করছিল না। এটা তো আসলে একটা মানে একদম আমাদের সামনে জ্বলন্ত সত্য। কারণ আমরা চাচ্ছিলাম যে বিএনপি এটাতে সাকসেসফুল হোক, এবং আমরা চাচ্ছিলাম যুগপৎ আন্দোলনে, কিন্তু আমরা মানে ধরেন আমরা আমাদের জায়গা থেকে ফ্রিল্যান্স মুভমেন্টে থাকলেও পার্টিগুলো তো একসাথে আসছে। গণতন্ত্র মঞ্চ ছিল, 27 দফা থেকে গণতন্ত্র মঞ্চের সাথে বারবার মিটিং করে এটাকে 31 দফায় নেওয়া হলো। রাষ্ট্র সংস্কারের শব্দে বিএনপি একেবারেই রাজি হচ্ছে না, তারপরও শেষ পর্যন্ত রাজি হলো, এবং এটা কিন্তু যুগপৎ আন্দোলনটা প্রায় পিকে উঠে গেছিল। কিন্তু একটা বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশের সমাজের, সোসাইটিতে, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে যে পলিটিক্যাল পার্টির আহ্বানে পাবলিক আসতে চায় না। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মাথায় আসলে নেওয়া দরকার। দ্বিতীয়ত আমি একটা জিনিস বলি যে মুনাফার জায়গা থেকে যদি হয় যে যারা মন্ত্রী হয়েছেন এবার, যারা প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের আসলে শুকরানা আদায় করা দরকার, যেটা আমি একমাত্র লুৎফুজ্জামান বাবরের ক্ষেত্রে দেখছি। উনি বেশ শান্ত আছেন এবং উনি শুকরানা আদায় করছেন প্রত্যেক মুহূর্তে, কথা বলার যখনই সুযোগ পাচ্ছেন। কিন্তু এমপি মানে আমাদের যারা ধরেন নাহিদ ইসলাম আগে ছিলেন উপদেষ্টা, এখন হয়েছেন এমপি, সেটা তো প্রটোকলের নিচে, তাহলে তো এইটা আসলে ব্যবসা করে খুব বেশি মুনাফা হলো না। সাখাওয়াত হোসেন সায়ন্ত, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নারী নেত্রীরা। একটু আপনার মন্তব্য জানতে চাই। বাস্তবায়নের জন্য সরকার তো কমিটি করেছে, এবং সে কমিটিতে বিরোধী দলের সদস্য দেওয়ার জন্য আহ্বানও করেছিল। তারা তো সেই কমিটিতে গেল না, শুধুমাত্র সংস্কার আর সংশোধন এই দুইটা শব্দের মধ্যে আটকে থাকলো। তারা যেহেতু এখন বাস্তবতা হচ্ছে যে যেই কৌশলেই হোক গণভোটের রায় আর বাস্তবায়ন সম্ভব না ওইভাবে, কারণ হচ্ছে সেই পরিষদ গঠিত হয়নি এবং সেটা গঠন করার আর সুযোগও নেই। তাহলে এখন বিকল্প কি হাতে ছিল এই বাস্তবায়নের জন্য? সংবিধান সংস্কার, সেটা সংশোধনের মাধ্যমে সংস্কার হোক, যে সেইখানে একটা কমিটি করা। এখানে বিএনপিও যদি আবার একটু আলাপ আলোচনার দিকে যেতে পারত কিনা, কারণ হলো জুলাই সনদের মধ্যে 1 থেকে 47 পর্যন্ত এই কয়টা নম্বরে 83-র মধ্যে যে হেডলাইনটা, ওই হেডলাইনটাই ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। কমিটিটার নামটা এইটা দিলেই পারতো, সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের জন্য কমিটি। সংবিধানও থাকলো, সংস্কারও থাকলো, উভয় পক্ষ মিলে মিশে একটা কমিটি করতে পারতো। এখন একতরফাভাবে যেহেতু বিরোধী দল যায় নাই, সরকারি দল কমিটি করেছে, তারা এখন ন্যায়সঙ্গতভাবে সংস্কার বা সংশোধন করলেও বিরোধী দল বলবে যে এরা নিজেদের ইচ্ছা মতো করেছে, এই একটা বদনাম দিবে। তারপরও বিএনপির উচিত হবে তাদের 31 দফা এবং জুলাই সনদে যেগুলো একমত হয়েছে, যেটা অক্ষরে অক্ষরে পালন করবে বলে এখনও অঙ্গীকার করছে তারা, সেইটা এই তাদের 15 জনের কমিটির মাধ্যমে হইল সেটাকে বাস্তবায়নে যাওয়া। এবং বিশেষ করে এই যে গুম কমিশন, মানবাধিকার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ সচিবালয় যেটা, সেটা দুর্নীতি দমন কমিশন, এরকম স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলি নিয়ে বিতর্ক হচ্ছে এবং সরকার বিতর্কিত হচ্ছে, এইগুলা খুব দ্রুত করা দরকার। পাশাপাশি সংবিধানের যেই ধারাগুলো দ্রুত পরিবর্তন আনা দরকার তারা করতে পারে, এবং আমার বিশ্বাস তারা এটা করবে। সেখানে বিরোধী দল গেলে আরও বেটার রেজাল্ট আসতে পারত, কারণ সেখানে বিরোধী দল গেলে আলোচনা হতো, সেটা সংবাদ মাধ্যমে আসতো, সরকার একটু চাপে থাকতো। বাংলাদেশের মতো দেশগুলোতে 2/3 মেজরিটি পেলে তারা তো একটু হাম্বর অভাব আসে, এটা বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় আসতে পারে। সেখানে বিরোধী দল এইভাবে সরকারি দলকে একেবারে ছেড়ে দিয়ে যাব না, এই অভিমানের আসলে কোনো দাম নেই। কিন্তু গেলেই বা খুব একটা লাভ হতো, গেলে লাভ হতো। ইতিমধ্যে আপনার এই যে ব্যাংক পরিচালনা আইন, সেটা সরকার পরিচালনা আবার পরিবর্তন করেছে না। তারপর অনেক বিষয়ে মাঠের আন্দোলন বলা হচ্ছে যে মাঠের আন্দোলন করে এই মুহূর্তে এইসব দলের কোনো সক্ষমতা আছে কিছু করার, এবং এর আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আছে। আপনি সংসদে আলোচনা দেখেন না, সবকিছু দেখেন না, বিরোধী দল নেতা এবং প্রধানমন্ত্রীর মধ্যে তো সাংঘাতিক সৌহার্দ্য আমরা দেখি। সুতরাং ডিবেট হবে, কথা হবে,
কিন্তু এই সংসদে অন্তত বিরোধী দল বিশেষ করে এনসিপির নেতারা তো অত্যন্ত কঠোরভাবে সরকারের সমালোচনা করে, জামাতের নেতারাও করে এবং অনেক বিষয় উত্থাপন করে। তার ফলে সরকার তো অনেক জায়গায় নিজেরা আবার সেখানে ভুল স্বীকার করে, তারা তো আরেকটু দায়িত্বশীল আচরণ কিন্তু করে। বিরোধী দলের কোনো আপত্তি কি টিকেছে সংসদে? টিকে নাই তো না, না, কোনোটাই। টিকবে না কেন? তাদের অনেক কিছু কি আমলে নিয়েছে, তারা আলোচনা নিয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে না, তাহলে সেটি ধন্যবাদ কেবলমাত্র জানাই কেন, যেখানে সরকারেরও কৃতজ্ঞতা সুবিধা জানাই। হয়, যেমন স্থানীয় সরকার উপজেলা পরিষদে একজন এমপিকে বসতে দেওয়া, যাতে যেখানে নিজেরাও সুবিধা পায়। যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে সরকারি দলকে কৃতজ্ঞতা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, তার মানে হচ্ছে বিরোধী দলের মনের মতো কিছু কাজ তো সরকারি দল করছে এবং সেখানে বিরোধী দলের সমর্থন আছে। সবচেয়ে বড় কথা হলো, সরকার যদি কোনো বিষয় মনে হয় যেটা জনগণের পক্ষে যাচ্ছে না, এমন কোনো কাজ করছে, সেই বিষয়ে বিরোধী দল যদি কার্যকরভাবে লজিক্যালি ডিবেটটা করতে পারে, সেটাও তো তাদেরও লাভ রাজনীতির জন্য, সেটা মানুষের কাছে স্প্রেড করে তো। কিন্তু না গেলে কি লাভটা হলো? যাওয়া উচিত ছিল, গিয়ে তাদের ওইখানে যা চায় তারা সেটা রেইজ করা, লজিক্যালি লেখাপড়া করে যাওয়া। বিরোধী হোক দলের বা না হোক। সমস্যা হচ্ছে তারা কি বুঝলাম না, এদের নাকি অনেক ব্যারিস্টার কি সব বিদেশ থেকে আইসা টেসা কত কিছু এই দলে হয়ে গেছে, কিন্তু তাদের সংসদের বক্তৃতায় কথায় বা নির্বাচনী ইস্তেহার প্রণয়নের সময় ভারতীয় ছবি দেওয়া টেওয়া সব দেখে আমার মনে হয়েছে ফাঁকা বুলি জামাতে সবসময় বেশি। এবারও তাই দেখছি, তারপরেও তাদের যাওয়া উচিত ছিল। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।